বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আসলাম তোমাদের সামনে ক্লাস 12-এর ভাষা বিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আগের দিন যে ক্লাসটা করেছিলাম তার পরবর্তী ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি তোমাদেরকে সেই দিন বলেছিলাম যে কোশ্চেন আমি দিয়ে দিতে পারি, কিন্তু তার আগে তোমাদেরকে এই বিষয়টা সম্বন্ধে একটু জানতে হবে। খালি মুখস্থ করলে কিন্তু সারাক্ষণ তোমাদের মুখস্থ করতে লাগবে না, দরকার এটা মনে থেকে যাবে। আমরা যদি একটু আলোচনা করবো বলেছিলাম সেদিন, তোমরা প্রশ্ন উত্তর পেয়ে গেছো আশা করি। নিশ্চয়ই সেই যে পোর্শনটা পেয়ে গেছো, অর্থাৎ মনে করো 17টা না কটা কোশ্চেন দিয়েছে, সেগুলো নিশ্চয়ই তোমাদের পাঠস্থ হয়ে গেছে। এবার আমরা আসবো আরো একটা অর্থাৎ পরবর্তী অংশ বলতে আমরা বুঝি। এবারে আমরা আসছি কোথায়, অর্থাৎ ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং তাদের মধ্যে সম্পর্ক। এখানে আবার একটা আলোচনা, অর্থাৎ দেখো বলছে ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষের মুখের ভাষা। ঠিক আছে, তো মানুষের মুখের ভাষার সাথে মানুষের নিজের জীবনের বিভিন্ন দিক এগুলো জড়িয়ে আছে, অর্থাৎ এগুলোই হলো মূল বিষয়। মুখের ভাষাটা মানুষ অ্যাপ্লাই করছে কোথায়? তার সমাজের বিভিন্ন ক্ষেত্রে। তাহলে ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় একদিকে যদি ভাষার কেন্দ্রীয় চরিত্র, তার বিন্যাস, তার গঠন, তার পদ্ধতি নিয়ে আলোচনা করে, অন্যদিকে ভাষা বিজ্ঞানের আরো আরেকটা দিক আছে, যেটা হলো তার সমাজ, মানুষের সমাজ। এই দিকটা অর্থাৎ সমাজের অন্তর্গত বিভিন্ন ক্ষেত্র নিয়েও কিন্তু ভাষা বিজ্ঞানীরা বিভিন্ন পর্যালোচনা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে। স্বাভাবিকভাবে তাহলে আমরা দুটো ব্যাপার দেখলাম, অর্থাৎ একটা দেখলাম ভাষার কেন্দ্রীয় চরিত্র বা গঠন একদিকে, আরেকদিকে সমাজের ভূমিকা বা সমাজের বিভিন্ন ক্ষেত্রের ভূমিকা। সেই দিক থেকে দেখতে গেলে বিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো প্রধান ভাষা বিজ্ঞান, আরেকটা হলো ফলিত ভাষা বিজ্ঞান। প্রধান ভাষা বিজ্ঞান বলতেই হবে ভাষার কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রের মধ্যে কি পড়ছে? অর্থাৎ ধ্বনি বিজ্ঞান, অর্থাৎ আমাদের মুখ থেকে যে ধ্বনিটা বেরোচ্ছে সেই তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। ধ্বনি তত্ত্ব 2, 3 হলো রূপতত্ত্ব, 4 হলো বাক্যতত্ত্ব, 5 নম্বর হলো শব্দার্থ তত্ত্ব। এইগুলো হলো ভাষা বিজ্ঞানের প্রধান শাখা। আরো একটা শাখা যেটা রয়েছে সেটা হলো যে ফলিত ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে আমরা পড়ছে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান এবং শৈলী ভাষা বিজ্ঞান। এখানেও 5টা ভাগ, ওখানেও 5টা ভাগ। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু আগের দিনের আলোচনায় আমি বলে দিয়েছিলাম ধ্বনিতত্ত্বের বিষয় কি, রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি, শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি। এগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করেছি আর প্রশ্নটাও লিখেছিলাম, তাই এই জায়গাটা আমি আর যাচ্ছি না। এইবারে আমরা আসছি ফলিত ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। ফলিত ভাষা বিজ্ঞানের প্রথমে আমরা পাচ্ছি যে সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞান এটা বলতে কি বুঝে? আমরা নামটা শুনেই বুঝতে পারছি, অর্থাৎ ভাষা বিজ্ঞান যখন সমাজ নিয়ে আলোচনা করছে, সমাজ কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করছে, অর্থাৎ দুজন দুজনের উপর নির্ভরশীল। ভাষা সমাজ ছাড়া চলছে না, সমাজও ভাষা ছাড়া চলছে। তাই সমাজ ভাষা বিজ্ঞানের গুরুত্ব ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বশীল। সমাজ ভাষা বিজ্ঞানকে 3টে ভাগে ভাগ করা যায়। 1 হলো বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, 2 হলো পরিবর্তমান ভাষা বিজ্ঞান এবং 3 হলো প্রয়োগমূলক ভাষা বিজ্ঞান। ঠিক আছে, তাহলে 3টে সমাজ ভাষা বিজ্ঞানের কটা অংশ? 3টে। তোমাদের বলে কটা অংশ? 3টে, 2টো, 4টে, 5টা। তাহলে 3টে ভাষা বিজ্ঞান, 3টে সমাজ ভাষা বিজ্ঞানের 3টে পার্ট। এবার
এবারে আমরা আসছি বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান প্রধানত ভাষা বৈচিত্র্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভাষা বৈচিত্র্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভাষা বৈচিত্র্য মানে তোমরা বুঝতেই পারছো যে স্বাভাবিকভাবে যখন একজন শিক্ষিত মানুষের ভাষা অনেক বেশি শালীন, মার্জিত এবং অনেক বেশি সংগঠিত হয়, স্বাভাবিকই। কিন্তু যারা অল্প শিক্ষিত, যারা পড়াশোনা কম জানে, তাদের সাথে তো তাদের ভাষার মিলটা থাকে না। থাকে কি? থাকে না। এটাই হলো ভাষা বিজ্ঞানের প্রধান, অর্থাৎ ওই যে ভাষার বৈচিত্র্য, এটাই হলো প্রধান বৈচিত্র্য। এই ভাষার বৈচিত্র্য আলোচনা করতে গেলে কোন ভাষার চরিত্র, এটাও আমাদের বলতে হবে। চরিত্র অর্থাৎ ভাষাটা কে বলছে, কে শুনছে, বক্তা যে বিষয়টা বলছে সে কি উপলক্ষে বলছে, বা শ্রোতা যে কথাটা শুনছে, শোনার পর সেটা কোন উপলক্ষে সে প্রয়োগ করছে, এটাই হলো বর্ণনাত্মক ভাষা সমাজ ভাষা বিজ্ঞানের বিষয়। এই যে ভাষার যে চরিত্র, তিনটে পার্ট বললাম, নির্ভর করছে তিনটে বিষয়ের উপর, বক্তা, শ্রোতা এবং কি বললাম উপলক্ষ। এই তিনটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো উপলক্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো উপলক্ষ। এক্ষেত্রে অনেক রকম অ্যানালিসিস রয়েছে তোমাদের বইয়েতে। আমার মনে হয় এর বেশি কিছু জানার আমাদের দরকার নেই, যেহেতু আমাদের এমসিকিউ কোশ্চেন আসবে। তো আমরা এইটুকু বলতে পারি যে আমরা যখন মনে করো আমি একজন শিক্ষিত মানুষ, আমি যখন আমার স্কুলে পড়াতে যাচ্ছি, আমি যখন বিষয়টার মধ্যে যাচ্ছি, আমি আমার সেই বিষয়টার ব্যাখ্যা করছি একরকম ভাবে, তাই তো? যারা ছাত্রছাত্রী, অর্থাৎ গ্রামে যখন আমি টিচার হয়ে গেছিলাম, সেই সময় আমি মেদিনীপুর একটা গ্রামে গেছিলাম। সেখানে মানুষের, বাচ্চাদের মুখের ভাষা অনেকটা আঞ্চলিক। তো সে স্বাভাবিকভাবে সে আমার কথাগুলো সে শুনছে, বুঝছেও, এবং আমার সাথে সে ক্লাসরুমে আমারই মতন করে কিন্তু কথাবার্তা বলছে। কিন্তু যখন সে সে যখন ঘরে চলে যাচ্ছে, তখন কিন্তু তার ভাষাটা অন্যরকম হচ্ছে। আসলে এই যে মানে বলছে না, ভাষার যে বৈচিত্র্য, এটা নারী, পুরুষ, সমাজ, এই সব কিছুর উপর কিন্তু নির্ভর করে। পরিস্থিতি, আইনের ভাষা আলাদা, ডাক্তারির ভাষা আলাদা, চাষি যে চাষ করছে তার ভাষা আলাদা। এই যে এই বৈচিত্র্য বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের এটাই হলো প্রধান বৈশিষ্ট্য। ভাষার চরিত্র নির্ভর করছে কিসের উপর? অর্থাৎ বক্তা, শ্রোতা এবং উপলক্ষের। তার মধ্যে মেইন হলো কি? উপলক্ষ। এবারে আমরা চলে আসলাম সচল বা পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে, যেখানে সমাজ ভাষাকে মূলত ইতিহাসের দিক থেকেই দেখা হয়। অর্থাৎ বিবর্তন, ভাষার বিবর্তন, অর্থাৎ ভাষা তখন কি ছিল, পরিবর্তমান বলেছে না, আস্তে আস্তে বিবর্তনের মধ্যে দিয়ে ভাষা কোন জায়গায় এসছে। এটা এই ক্ষেত্রে
বলছে দেখো, যেমন ধরা যাক কোনো একটা বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ যখন আরেকটা ভাষা গোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয়, মনে করো বাঁকুড়া জেলার ভাষা একরকম বাংলা ভাষা, কিন্তু সেটা আঞ্চলিক বাংলা। মেদিনীপুরের বাংলা ভাষা, সেটাও তাদের একটা নিজস্ব আঞ্চলিকতা রয়েছে। এই দুই ভাষা গোষ্ঠীর মানুষ যখন, মনে করো আমি একটা উদাহরণ দিলাম, এক জায়গায় আসছে, তখন দেখা যায়, কখনো কখনো দেখা যায় যে পারস্পরিক মানে এক জায়গায় থাকতে থাকতে পরস্পর পরস্পরের ভাষাকে গ্রহণ করে নেয়, এও একে গ্রহণ করে নেয়, এও ওকে গ্রহণ করে নেয়, এবং দুটো ভাষায় সমান্তরালভাবে ব্যবহারিকভাবে চলতে থাকে। এই যে সমান্তরালভাবে দুটো ভাষা ব্যবহার হচ্ছে, এটাকে বলা যাচ্ছে দ্বিভাষিকতা। ঠিক আছে, অর্থাৎ দুটো ভাষায় প্রাধান্য পেল। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা ভাষার প্রভাবে আরেকটা ভাষা দমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে ভাষার সংরক্ষণ। একটা ভাষার প্রভাবে অন্য ভাষা যখন হারিয়ে যাচ্ছে, একে বলছে সংরক্ষণ। অর্থাৎ দুটো ভাষাই যখন প্রাধান্য পাচ্ছে, সেটাকে বলছে দ্বিভাষিকতা। যখন একটা ভাষার প্রভাবে আরেকটা ভাষা হারিয়ে যাচ্ছে, সেটাকে বলছে সংরক্ষণ। অর্থাৎ একটা ভাষায় সংরক্ষিত হচ্ছে। এটা হলো, চলে গেল আমাদের কিন্তু সমাজ ভাষা বিজ্ঞানের দ্বিতীয় ভাগ। তৃতীয় ভাগে রয়েছে অর্থাৎ প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের মধ্যে পাচ্ছি আমরা, দেখো, অর্থাৎ মাতৃভাষা শেখানো পদ্ধতি, অন্য ভাষা শেখার পদ্ধতি উদ্ভাবন, অনুবাদ লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জন সংশোধন, বানান সংস্করণ ইত্যাদি। আমি যে কথাগুলো বলে গেলাম, অর্থাৎ মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্যান্য ভাষা শেখার পদ্ধতি উদ্ভাবন, বানান সংশোধন, পরিমার্জন, এই সমস্ত, এগুলো কি আমরা বয়স্ক মানুষকে শেখাই? না। মাতৃভাষা শিখবে কে? মাতৃভাষা বলতে আমরা যখন শিশু আস্তে 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 কি করে তার মাতৃভাষার সাথে পরিচিত হয়, তার সাথে সাথে যে অন্যান্য ভাষার সাথে পরিচিত হয়, আস্তে তার একটু বড় হলে সে বানান লিখতে শেখে। এই প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান এর কাজই হলো এটা। তাহলে আমরা সমাজ ভাষা বিজ্ঞান জেনে নিলাম। নেক্সট আমরা আসছি মনোভাষা বিজ্ঞান। মনোভাষা বিজ্ঞান, এ থেকে তো তোমরা বুঝতেই পারছো, অর্থাৎ যে ভাষা বিজ্ঞান মানুষের মনের সাথে সম্পর্কিত। অর্থাৎ সে মনে মনে কি করছে, আমি মনে মনে কি ভাবছি, আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা পড়াবো, মনে মনে ভাবলাম এবং ভেবে সেটা আমি প্রকাশ করলাম, তাই তো? তাহলে মনের সাথে ভাষা বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। তাই বলছে মনোবিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে কোথায়? অর্থাৎ দেখো, যেহেতু মনোভাষা বিজ্ঞান মনের ভাব প্রকাশ করে, তাই মনের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। মনস্তত্ত্ব মানুষের মনের গঠন এবং মানুষ প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। মনস্তত্ত্বের বিষয় কি? মনস্তত্ত্বের বিষয়ই হলো, তোমরা যখন গ্র্যাজুয়েশনে যাবে, যখন তোমরা এডুকেশন নিয়ে পড়বে, তখন সেখানে মনস্তত্ত্ব বিষয়টা পড়বে। মনস্তত্ত্ব মানুষের মনের গঠন এবং তার মানসিক প্রক্রিয়া, কখন তার মানসিক কিরকম পরিবর্তন ঘটছে, তার গঠনটা কিরকম, এই নিয়ে মনস্তত্ত্ব আলোচনা করছে। বলছে দেখো যে মনোবিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা করছে শিশুদের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে। বলছে যে কিভাবে তারা কথা বলে, কিভাবে তারা বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে মনোভাষা বিজ্ঞান। শিশুকে মাতৃভাষা শেখানোর দায়িত্ব কিন্তু নিয়েছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান, তার সাথে অন্যান্য ভাষা, বানান শিক্ষা, এটা কিন্তু নিয়েছে কি প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। আর মনস্তত্ত্ব বিষয়টা নিচ্ছে কে? মনোভাষা বিজ্ঞান। আর মনস্তত্ত্ব অর্থাৎ কিভাবে শিশু
কিভাবে তারা কথা বলে, কিভাবে তাদের বাক্য তারা তৈরি করে, এর ধারাবাহিক বিশ্লেষণ পাওয়া যায় মনোভাষা বিজ্ঞান। ঠিক আছে, এবার বলছে দেখো, প্রাথমিক অনুমান ছিল মানুষ ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করে। ভাষিক পরিবেশ কি? অর্থাৎ যে ভাষার মধ্যে সে রয়েছে, এখান থেকে সে কি করছে? ভাষা শিখছে। কিন্তু আমাদের বলছে, দেখো চমস্কি বলছে, অর্থাৎ নোয়াম চমস্কি বলছেন না, তা না, ভাষিক পরিবেশ থেকে শিশু ভাষা শিখছে না। আসলে ভাষা শেখার সামর্থ্যটা তার মধ্যেই রয়েছে। সেটা কোথায়? বুঝতেছে। চমস্কি বলছেন যে ভাষিক পরিবেশে শিশু ভাষা শিখছে না, এই ভাষা শেখার সামর্থ্যটা তার রয়েছে কোথায়? তার মস্তিষ্কে। তাই জন্য মস্তিষ্ককেই বলছে ভাষা শেখার যন্ত্র, যাকে ইংরেজিতে কোডে বলে LAD, L ফর ল্যাঙ্গুয়েজ, A ফর অ্যাকুইজিশন, D ফর ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর্থাৎ কি? মস্তিষ্কের মধ্যে যে সামর্থ্য রয়েছে, ভাষা শেখার সামর্থ্য মস্তিষ্কের মধ্যেই থাকে, এটা কি বলছে? LAD। এরপর আমরা আসবো স্নায়ু ভাষা বিজ্ঞানে। স্নায়ু ভাষা বিজ্ঞান, এই কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো যে ভাষা বিজ্ঞানের সাথে স্নায়ু অর্থাৎ নার্ভের কি সম্পর্ক রয়েছে। আসলে আমরা বলতেই পারি ভাষা বিজ্ঞান মানুষের মস্তিষ্ক অর্থাৎ মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষাগত ব্যবহারের ত্রুটি, এই নিয়ে আলোচনা করছে। আসলে মানুষের মস্তিষ্কের মধ্যেই তো রয়েছে বিভিন্ন রকম স্নায়ু, নার্ভ, যার দ্বারা আমরা মনে করো কানে শুনছি, যার দ্বারা আমরা কথা বলতে পারছি, যার দ্বারা আমরা মনে করো চোখে দেখতে পাচ্ছি, এই সবগুলোই কিন্তু স্নায়ু ঘটিত। আর এই স্নায়ুগুলো আমাদের মাথার মধ্যে বিভিন্ন ভাগে রয়েছে। তো ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তাহলে আমরা বলতেই পারি এই যে আমরা কথা বলছি, আমরা পড়ছি, এই সব কিছুই বা লিখছি, এইগুলোই কিন্তু সংগঠিত হচ্ছে কার দ্বারা? অর্থাৎ মস্তিষ্কে যে অংশে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি মস্তিষ্কের বাম গোলার্ধের যে স্নায়ুগুলো রয়েছে, সেই স্নায়ুগুলোই কিন্তু আমাদের ভাষার ক্ষেত্রে বড় বেশি গুরুত্বপূর্ণ। এই বাম গোলার্ধের স্নায়ুই আমাদেরকে বলতে, শিখতে, ভাষা পড়তে, গণনা করতে, বিশ্লেষণ করতে, চিন্তা করতে সাহায্য করছে। কে না? মস্তিষ্কের বাম গোলার্ধ। তো মস্তিষ্কের এই বাম গোলার্ধ কিন্তু ভাষা বিজ্ঞানের স্নায়ু ভাষা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। স্নায়ু ভাষা বিজ্ঞান কিন্তু শুধু ভাষা নিয়েই চর্চা করে তাই না, তার সাথে সাথে ভাষার ব্যবহারগত অর্থাৎ সিস্টেমিক চলন অর্থাৎ মুভমেন্ট, ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ সেন্সেসারি এবং কোষীয় অর্থাৎ সেলুলার, এই বিষয়গুলোর সাথে কিন্তু স্নায়ু ভাষা বিজ্ঞান জড়িয়ে রয়েছে। এবারে আমরা আসবো নৃভাষা বিজ্ঞানে। ভাষা বিজ্ঞান অর্থাৎ নৃতত্ত্ব, যেটা মনে করো সে আদিম সভ্যতার কথা বলে, যেটা আদিম যুগের কথা বলে। একটা সময় মানুষের মুখ থেকে খালি ধ্বনি বেরোতো, আওয়াজ,
সেটাকে ভাষা বলা যায় না। মানব সভ্যতার বিবর্তনের একটা স্তরে এসে মানব ভাষার কিন্তু উৎপত্তি ঘটেছে। তো তারপর থেকে এই যে মানব ভাষার যে উৎপত্তি ঘটলো একটা স্তরে এসে, তারপর থেকেই বিভিন্ন ভাষার উৎপত্তি এবং তার বিবর্তন। প্রত্যেকটি ভাষার সাথে সে ভাষাভাষী জাতির নিজস্ব সমাজ, সভ্যতা এবং সংস্কৃতির একটা যোগাযোগ রয়েছে। যদি দেখা যায় কোনো ভাষাভাষীর জাতি তার নিজস্ব ভাষাকে ত্যাগ করে অন্য ভাষাকে গ্রহণ করে, তাহলে তার ফলে তার সেই নিজের ভাষার সাথে সাথে তার নিজস্ব সমাজ, সভ্যতা এবং সংস্কৃতিরও কিন্তু লোপ পায়। তো সেই ভাষাকে, অর্থাৎ যে ভাষাটা লোপ পেয়ে গেল, সেই ভাষাটাকে যদি সংরক্ষণ করা যায় এবং সংরক্ষণ করা যায়, তবে সেই জাতির সভ্যতা, সংস্কৃতি, ইতিহাসকে উদ্ধার করা যেতে পারে। আর সেই যেটা হারিয়ে গেল, যে ভাষা হারিয়ে গেল বা ভাষার মৃত্যু হলো এবং তার সাথে তার সেই ভাষাগোষ্ঠীর নিজস্ব সভ্যতা, সংস্কৃতি এইগুলো বিলুপ্ত হলো, এইগুলো সংরক্ষণ করছে কে? নৃভাষা বিজ্ঞান। নৃভাষা বিজ্ঞান মানব সভ্যতা এবং সংস্কৃতির চর্চা করে। বলা যেতে পারে নৃভাষা বিজ্ঞান মূলত আদিম জনজাতির ভাষার বিচার বিশ্লেষণ এবং তার তথ্য সংগ্রহ করে। এটাই হলো নৃভাষা বিজ্ঞানের মূল বিষয়। এরপর আমরা আসছি শৈলী ভাষা বিজ্ঞান। শৈলী শব্দটার ইংরাজি হলো স্টাইল। শৈলী ভাষা বিজ্ঞান অর্থাৎ কোনো লেখকের লেখার যে বৈশিষ্ট্য, তার ভাষা বিজ্ঞানগত বিশ্লেষণকেই বলা হচ্ছে শৈলী বিজ্ঞান। শৈলী ভাষা বিজ্ঞানের প্রধান বিষয় হলো কিন্তু পাঠ্য বিষয়, অর্থাৎ লেখক যেটা লিখছে সে লেখার স্টাইল। রবীন্দ্রনাথ যখন লিখেছেন তার লেখার স্টাইল একরকম, তার আগে বঙ্কিমচন্দ্র যা লিখেছেন, যে সাহিত্য রচনা করেছেন, তার লেখার স্টাইল আলাদা আলাদা। তো প্রত্যেকটা লেখকের লেখার স্টাইল নিজস্ব। শৈলী ভাষা বিজ্ঞান এই স্টাইল নিয়েই লেখকের এই স্টাইল নিয়েই আলোচনা করে। শৈলী ভাষা বিজ্ঞানের দুটো স্তর বা দুটো ভাগ, একটা হলো বর্ণনামূলক, আর একটা হলো মূল্যায়ন ভিত্তিক শৈলী। এই বর্ণনামূলক শৈলীর উদাহরণই হলো, অর্থাৎ বললাম না রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র, এই দুজনের লেখার স্টাইল, এই পার্থক্যটা করছে বর্ণনামূলক শৈলী। আর মূল্যায়ন ভিত্তিক শৈলীর কাজ কি? মনে করো রবীন্দ্রনাথের উপন্যাস ঘরে বাইরে, আরো একটা রয়েছে শেষের কবিতা, এই দুটো লেখার মধ্যে স্টাইল কি? অর্থাৎ একজন লেখকেরই দুটো রচনার মধ্যে রচনার লেখার স্টাইলের কি পার্থক্য? এটাই হলো মূল্যায়ন ভিত্তিক শৈলীর আলোচ্য বিষয়।
ফার্দিনান্দ শ্বশুরের মতে শৈলীর দুটো দিক, এক হলো লাং আর এক হলো প্যারল। ভাষার নানা উপাদান অর্থাৎ ধ্বনি, রূপ, শব্দ, বাক্য, এইসব উপাদানগুলোর পারস্পরিক যে সম্পর্কে জাল বিন্যাস, একে বলছে লাং। আর সেই লাঙের বিধিকে অর্থাৎ নিয়মকে মেনে লেখক যখন তার ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন এবং প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব একটা বাচন ক্রিয়া তার লেখার মধ্যে তৈরি করে, তখন তাকে বলছে প্যারল। শৈলী বিজ্ঞানের লেখকের ভাষা ব্যবহারের রূপরীতি এবং স্টাইলের পর্যালোচনা করে, এটা আমরা বুঝতে পারলাম। লেখকের লেখার স্টাইলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো, এক প্রমুখন, দ্বিতীয় হলো বিচ্যুতি, তৃতীয় হলো সমান্তরালতা, চতুর্থ হলো কোড বদল, আর পঞ্চমত হলো বহুস্বরতা। এই পাঁচটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো প্রমুখন, অর্থাৎ লেখকের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে পাঠকের সামনে নিয়ে আসাটাই হলো প্রমুখন। দ্বিতীয় বৈশিষ্ট্য, স্টাইলের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? বিচ্যুতি। বিচ্যুতি হলো যে ভাষার প্রচলিত এবং প্রতিষ্ঠিত ধারা থেকে বেরিয়ে আসাটাই হলো বিচ্যুতি। তৃতীয় হলো সমান্তরালতা। সমান্তরালতার বৈশিষ্ট্য কি? সমান্তরালতার বৈশিষ্ট্য হলো যে একই কথার পৌনঃপুনিক ব্যবহারই হলো সমান্তরালতা। চতুর্থ বৈশিষ্ট্য কি? কোড বদল, অর্থাৎ একটি ভাষারীতি থেকে, অর্থাৎ লেখক যখন লিখছে তখন একটা ভাষারীতির মধ্যে অন্য ভাষার শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারটাকে বলছে কোড বদল। শেষ হলো বহুস্বরতা। বহুস্বরতা কি? অর্থাৎ লেখক যখন একটা উপন্যাস লিখছে তার মধ্যে অনেকগুলো চরিত্র থাকে, সেই চরিত্রগুলোর যে স্বর, কথা যেগুলো, সেইগুলো রচনার মধ্যে, অর্থাৎ সেই মূল উপন্যাসের মধ্যে গ্রথিত যেভাবে হচ্ছে, অর্থাৎ জাল বিন্যাসের মাধ্যমে যে প্রতিষ্ঠিত হচ্ছে, সেটাকেই বলছে বহুস্বরতা। এই হলো রচনা, এই হলো ভাষাবিজ্ঞানের সর্বশেষ যে ভাগ, অর্থাৎ শৈলী ভাষা বিজ্ঞানের বৈশিষ্ট্য। এরপর আমরা অভিধান সম্বন্ধে একটু জানবো, যেটা সম্বন্ধে আর আলোচনা করার দরকার নেই, আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেবো। এরপর আমরা আসছি বোর্ডে প্রশ্ন এবং উত্তর নিয়ে। যতটুকু পড়লাম আমরা তার মধ্যে প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে আসো আমরা ভাষাবিজ্ঞান এবং তার শাখা প্রশাখা যে বাকি অংশটা পড়লাম তার উপরে কোশ্চেন আনসার আমরা একটু কি হতে পারে দেখে নিই। আগে আমরা 14টা কোশ্চেন করে নিয়েছি, এবারের প্রশ্নটা হলো কি 15 নম্বরের প্রশ্ন। তো 15 নম্বর প্রশ্ন দেখো, কোশ্চেনটা আছে প্রধান ভাষাবিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী আলোচনা করে তার কটি ভাগ? আমরা দেখলাম 5টি ভাগ। তোমাদের হয়তো এখানে দিয়ে দেবে 5টা, 4টে, 3টে, 2টো এরকম করে, তোমাদের লিখতে হবে 5টি ভাগ। কি 5টি ভাগ? আমি কিন্তু তোমাদের এটা দেখিয়ে দিয়েছি, যে ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। নেক্সট কোশ্চেন, ফলিত ভাষা বিজ্ঞানের কটি শাখা? 5টি শাখা। এখানেও 5টি শাখা, সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান এবং শৈলী ভাষা বিজ্ঞান।
তোমাদের জেনে রাখার জন্যই আমি ভাগগুলোকে লিখে দিলাম। এর আগে আমি একটু বলে নিই, আমরা আগে জেনেছি যে ভাষার দুটো শাখা, সেটা একটা হলো প্রধান ভাষা বিজ্ঞান আর একটা হলো ফলিত ভাষা বিজ্ঞান। প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে যেগুলো পড়েছে আমি লিখে দিয়েছি, আলোচনাও করেছি। ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো আমি লিখে দিয়েছি এবং আলোচনা করছি। নেক্সট কোশ্চেন আসছে, দেখো, সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমাজ ও ভাষার পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সমাজ ভাষা বিজ্ঞানের কটা ভাগ? সমাজ ভাষা বিজ্ঞানের 3টি ভাগ। তোমাদের এখানে প্রশ্ন থাকবে, হয়তো উত্তর থাকবে 4টে, 3টে, 2টো, 5টা। না, 3টে, অর্থাৎ বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান এবং প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসছে, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান মূলত ভাষার কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে? ভাষার বৈচিত্র্যের উপর। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যখন দুটি ভাষা গোষ্ঠীর ভাষা সমান্তরালভাবে থেকে যায় তখন তাকে বলে কি? দ্বিভাষিকতা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন একটি ভাষা যখন অন্য ভাষার প্রভাবে বিলুপ্ত হয় তাকে বলে কি? না ভাষার সংরক্ষণ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট প্রশ্ন 22 নম্বরের, প্রয়োগমূলক ভাষা বিজ্ঞানের বিষয় কি? প্রয়োগমূলক ভাষা বিজ্ঞানের বিষয় হলো মাতৃভাষা ও অন্য ভাষা শেখানোর পদ্ধতি, বানান সংস্কার এবং অনুবাদ নীতি। নেক্সট কোশ্চেন, মনোভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? মনোভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো শিশুর ভাষা শিক্ষা ও তার কথা বলার ভঙ্গিমা। 24 নম্বর, মানুষের মধ্যে ভাষা শেখার সামর্থ্য রয়েছে, এ কথা কে বলেছে? বক্তা কে? না নোয়াম চমস্কি। 25, LADর প্রবক্তা কে? LADর প্রবক্তা ওই নোয়াম চমস্কি। নোয়াম চমস্কির উপর 3টে কোশ্চেন আছে, দেখো। LADর পুরো কথাটির অর্থ কি? অর্থাৎ L ফর ল্যাঙ্গুয়েজ, A ফর অ্যাকুইজিশন, D ফর ডিভাইস। অর্থাৎ LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 27 নম্বর কোশ্চেনে আছে, স্নায়ু ভাষা বিজ্ঞানের কটি ভাগ? 2টি ভাগ, ভাষা শেখা ও ভাষাগত সমস্যার সংস্কার। 28 নম্বর কোশ্চেনটা আছে, স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? অর্থাৎ আলোচ্য বিষয় হলো ভাষার সাথে মানব মস্তিষ্কের সম্পর্ক ও ভাষা ব্যবহারগত সমস্যা। কি? স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো ভাষার সাথে মানব মস্তিষ্কের সম্পর্ক ও ভাষা ব্যবহারগত সমস্যা। নেক্সট কোশ্চেন, ফাংশনাল নিউরো ইমেজিং এর বাংলা তর্জমা কি? ফাংশনাল নিউরো ইমেজিং এর বাংলা তর্জমা কি? ব্যবহারিক স্নায়ু চিত্রণ। ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট প্রশ্ন, শৈলী বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কি? শৈলী বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হলো প্রয়োগ নির্ভর। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে ভাষার চরিত্র নির্ভর করে মূলত কটি বিষয়ের উপর? বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে ভাষার চরিত্র নির্ভর করে মোট 3টি বিষয়ের উপর, বক্তা, শ্রোতা এবং উপলক্ষ। শৈলী ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? শৈলী ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় পাঠ্যবস্তু। আলোচ্য বিষয় হলো পাঠ্যবস্তু। নেক্সট কোশ্চেন, ভাষা রীতিকে চিন্তার পোশাক কে বলেছেন? স্যামুয়েল ওয়েসলি। তাহলে ভাষা রীতিকে চিন্তার পোশাক কে বলেছেন? স্যামুয়েল ওয়েসলি। নেক্সট, ব্যক্তির ভাষা ব্যবহারের যে নিজস্ব বিশেষত্ব তাকে কি বলে? প্যারোল। ব্যক্তির ভাষা ব্যবহারের যে নিজস্ব বিশেষত্ব তাকে বলে প্যারোল। শ্বশুর ভাষার নানা উপাদানের মধ্যে সম্পর্কের নিয়ম ও তার জালি বিন্যাসের নাম দিয়েছেন কি? লাং। নেক্সট কোশ্চেন, শৈলীর বিভিন্ন প্রকরণের সংখ্যা কটি? শৈলীর বিভিন্ন প্রকরণের সংখ্যা 5টি, প্রমুখন, বিচ্যুতি, সমান্তরালতা, কোড বদল এবং বহুস্বরতা। নেক্সট, প্রথাগতভাবে শৈলীর কটি ভাগ? প্রথাগতভাবে শৈলীর 2টি ভাগ, একটা হলো মূল্যায়ন ভিত্তিক আর একটা হলো বর্ণনামূলক।
নেক্সট কোশ্চেন, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়, অভিধান অর্থাৎ কি, যাকে ইংরেজিতে আমরা বলি ডিকশনারি, রচনার সূত্রপাত হয় কোথা থেকে? জাস্কের নিরুক্ত থেকে। ত্রয়োদশ শতকে ডিকশনারিয়াস এই শব্দের ব্যবহার করেন কে? জন গারল্যান্ড। আদর্শ অভিধানে প্রতিটি, অর্থাৎ লাস্ট কোশ্চেন 40 নম্বরের কোশ্চেন, আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের কটি স্তর থাকে? আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের মোট 3টি স্তর থাকে। 1 শব্দের গঠনগত স্তর, 2 অন্বয়গত স্তর, 3 বাগার্থগত স্তর। এই বাগার্থগত স্তরটা হলো কিন্তু আদর্শ অভিধানের এন্ট্রি বা শব্দের প্রধান স্তর। কোনটা? অর্থাৎ তোমাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে, আদর্শ অভিধানের প্রতিটি এন্ট্রি বা শব্দের প্রধান স্তর কোনটি? তাহলে তোমাদের বলতে হবে বাগার্থগত স্তর, এটি হলো প্রধান। আমাদের ভাষার প্রথম যে অধ্যায়, অর্থাৎ ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এই বিষয়ে আলোচনা এবং প্রশ্ন উত্তর লেখা আমাদের সম্পূর্ণ হবে। আশা করি তোমরা এই ক্লাসটার দ্বারা সমৃদ্ধ হয়েছো, তোমাদের কাছে বিষয়টা সহজ হয়ে গেছে, এবং আমি মনে করি এই যে 40টা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 40টা প্রশ্ন যদি তোমাদের হাতে এখন অনেক সময় আছে, যদি প্রতিদিন 10টা করেও করো, তাহলে 4 দিনের মধ্যে তোমরা কিন্তু এই 40টা প্রশ্ন করে দিতে পারবে। তোমাদের মনে রাখতে হবে ভাষা বিষয়ে 10 নম্বর আছে এবং অধ্যায় হচ্ছে 3টে অধ্যায়, কিন্তু 3 ভাগে, অর্থাৎ 3 3 3 9 নম্বর প্রত্যেকটা অধ্যায় থাকবে। প্রত্যেকটা অধ্যায় 3 নম্বর 3 নম্বর 3 নম্বর, আর 1 নম্বর হয়তো যে কোনো একটা অধ্যায় থেকে আসবে। তাহলে ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখার যে 40টা প্রশ্ন করলাম আমি ডেফিনেট যে তোমরা এর মধ্যে থেকে পুরো নম্বরটা তুলে দিতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।